আজ আমি অস্ট্রিয়া দ্বিতীয় জোসেফের সম্বন্ধে কিছু বলবো, তাহলে আলোচনা শুরু করি। অস্ট্রিয়ার দ্বিতীয় জোসেফের চরিত্রে পরস্পর বিরোধী গুণের সমাবেশের জন্য তিনি 18 শতকের শাসকদের মধ্যে সবচেয়ে জটিল বলে পরিচিত। তা সত্ত্বেও প্রজারঞ্জন বা প্রজাহিতৈষণায় তিনি ছিলেন সমসাময়িক স্বৈরাচারীদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ চার্চের ক্ষমতা এবং অভিজাতদের প্রতিপত্তি নির্মূল করে রাজক্ষমতাকে নিরঙ্কুশ করবার সঙ্গে সঙ্গে একমাত্র তিনিই সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রগতির পরিচয় দিয়েছিলেন। সপ্তবর্ষব্যাপী যুদ্ধে অস্ট্রিয়ার যে ভরাডুবি হয়েছিল তা থেকে দেশের মর্যাদাকে পুনরুদ্ধার করতে দ্বিতীয় জোসেফ কিছু ব্যবস্থা নিয়েছিলেন। পররাষ্ট্রীয় ব্যাপারে জোসেফের প্রধান উদ্দেশ্য ছিল: 1. বলকান অঞ্চলে অস্ট্রিয়ার রাজ্যসীমাকে সুবিস্তৃত করা। 2. বাভেরিয়া দখল করা। রাশিয়ার সহযোগিতায় বলকান অঞ্চলে কিছু সাফল্য অর্জন করলেও তা ছিল সাময়িক, কারণ বলকান অঞ্চলে অস্ট্রিয়ার অধিকার দীর্ঘস্থায়ী হয়নি। তাছাড়া প্রাশিয়ার বিরোধিতার দরুন জোসেফের পক্ষে বাভেরিয়া দখল করা সম্ভবপর হয়নি। অভ্যন্তরীণ ক্ষেত্রে জোসেফ অস্ট্রিয়ার শাসন ব্যবস্থাকে অধিকতর কেন্দ্রীভূত করবার উদ্দেশ্য নিয়ে স্থানীয় প্রতিনিধি সভাগুলোর অবসান ঘটিয়েছিলেন। তাছাড়া অস্ট্রিয়া সাম্রাজ্যকে কয়েকটি সুনির্দিষ্ট অঞ্চলে বিভক্ত করে দ্বিতীয় জোসেফ এক নতুন ধরনের কেন্দ্রীভূত শাসনের গোড়াপত্তন করেছিলেন। দ্বিতীয়ত, চার্চকে সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণে এনে রাজতন্ত্রকে আরও শক্তিশালী করে তুলেছিলেন। তাছাড়া প্রজাদের সকলকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে তিনি পরধর্ম সহিষ্ণুতা এবং ধর্মীয় উদারতার পরিচয় দিয়েছিলেন। তৃতীয়ত, প্রচলিত বিচার ব্যবস্থার আমূল সংস্কার করে জোসেফ আইনের ক্ষমতাকে পূর্ণ মর্যাদা দিয়েছিলেন। আবার দেওয়ানি ও ফৌজদারি আইন সংশোধন, সুপ্রিম কোর্ট এবং আপিল আদালত স্থাপন করে জোসেফ বিচার সংস্কারে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। চতুর্থত, রাজ্যের সর্বত্র পথঘাট নির্মাণ, সেচোপযোগী কৃত্রিম খাল খনন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধন করেছিলেন। পঞ্চমত, সমাজ সংস্কারের ক্ষেত্রে ভূমিদাস প্রথা রদ ও অভিজাত সম্প্রদায়ের নানা প্রকার সুযোগ সুবিধা বাতিল করে তিনি জনসাধারণের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছিলেন। সবচেয়ে বড় কথা হলো, তিনি চেয়েছিলেন যাতে সাধারণ কৃষকদের সন্তান সন্ততিরাও বিশ্ববিদ্যালয়ে অবাধে শিক্ষা গ্রহণ করতে পারে বা সরকারি চাকরিতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি 1781 আইন বলে ব্যক্তিগত ভূমিদাস প্রথার বিলুপ্তি ঘটিয়েছিলেন এবং কৃষকদের নির্যাতন করবার যে অধিকার ভূস্বামীরা এতদিন ভোগ করে আসছিল তাতে অনেক বিধিনিষেধ আরোপ করেছিলেন। ষষ্ঠত, উৎপন্ন শিল্পদ্রব্যের আমদানি এবং রপ্তানি হ্রাসবৃদ্ধি করে জোসেফ অস্ট্রিয়ার অর্থনৈতিক উন্নতি সাধন করেছিলেন। রাশিয়া এবং তুরস্কের সঙ্গে জোসেফের বাণিজ্য চুক্তি সম্পাদন এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। সপ্তমত, অস্ট্রিয়ার অধিবাসীদের শিক্ষিত করে তুলবার উদ্দেশ্যে জোসেফ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন। সামরিক শিক্ষাকেও বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছিল। অস্ট্রিয়ার হ্যাবসবার্গ রাজবংশের আর কোনো সদস্যই দ্বিতীয় জোসেফের মতো উদারনৈতিক সংস্কারের পরিচয় দিতে পারেননি বলে তাকে অ-হ্যাবসবার্গ বিপ্লবী আখ্যা দেওয়া হয়েছিল। বাস্তবিক পক্ষে অভ্যন্তরীণ সংস্কারের ব্যাপারে দ্বিতীয় জোসেফ যে বলিষ্ঠতা, দূরদর্শিতা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন তা সমসাময়িক
আর কোনো প্রজারঞ্জক স্বৈরাচারী দেখাতে পারেননি। তথাপি একজন সংস্কারক হিসাবে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন। জীবন সায়ান্নে নিজ ব্যর্থতায় মর্মাহত হয়ে তিনি বলেছিলেন যে তার সমাধির স্মৃতিফলকে যেন লিখে রাখা হয়, এখানে চিরনিদ্রায়িত ব্যক্তিটির আন্তরিক সদিচ্ছা সত্ত্বেও তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছিল। আসল কথা হলো, অপরাপর প্রজারঞ্জক স্বৈরাচারীদের মতন দ্বিতীয় জোসেফও ব্যর্থ হয়েছিলেন। সমসাময়িক দার্শনিকদের দ্বারা প্রভাবিত দ্বিতীয় জোসেফের প্রথম ভুল হয়েছিল এই যে তিনি বাস্তব পরিস্থিতির বিচার না করে দার্শনিক যুক্তির ভিত্তিতে শাসন পরিচালনা করতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, তার প্রগতিশীল সংস্কারগুলির মর্মার্থ সাধারণ মানুষের পক্ষে অনুধাবন করা সম্ভব হয়নি। তারা জোসেফের সংস্কারগুলোকে সন্দেহের চোখেই দেখেছিল। তৃতীয়ত, জোসেফের সংস্কারসমূহ কৃষকদের উপকারের জন্য হলেও সেগুলি অভিজাত ধর্মযাজক এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে গিয়েছিল। শেষোক্ত শ্রেণীর বিরোধিতার সামনে সংস্কারের সাফল্য ছিল অন্তত তখনকার মতো অকল্পনীয়। আজ আসি।